দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা এসেছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে সারা বাংলাদেশ থেকে রুগীরা আসেন সেবা নেওয়ার জন্য। বিশেষ করে অ্যাজমা বা বক্ষ, বিশেষ করে চেস্ট রিলেটেড যারা রুগী আছেন তারা এই হসপিটালে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সেবা গ্রহণ করার জন্য। চলুন ভিতরে গিয়ে দেখা যাক রুগীরা আসলে কোন ধরনের সেবা পাচ্ছেন এবং সেবা পেতে গিয়ে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকার মহাখালীতে অবস্থিত বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল। এটি 1955 সালে স্থাপিত হয়। টিবি, হাঁপানি, নিউমোনিয়া এবং ফুসফুসের ক্যান্সার সহ জটিল বক্ষব্যাধির আধুনিক চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত। এখানে 600-র বেশি শয্যা এবং বিশেষায়িত ন্যাশনাল অ্যাজমা সেন্টার রয়েছে। সারা দেশ থেকে মূলত জটিল রোগীরা এখানে আসেন সেবা নেওয়ার জন্য। শ্বসন ওষুধ বিভাগ, থোরাসিক সার্জারি বিভাগ, রেডিওলজি এবং ইমেজিং বিভাগ, প্যাথোলজি ও মাইক্রোবায়োলজি বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, শারীরিক ঔষধ ও পুনর্বাসন বিভাগ এবং জাতীয় যক্ষ্মা রেফারেন্স ল্যাবরেটরি NTRL বিভাগসমূহের মাধ্যমে সেবা প্রদান করা হয়। এই হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 রোগী সেবা নিতে আসেন। সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায় নানান অব্যবস্থাপনার কথা। এই যে আপনি লাইনে আছেন, আপনি কখন এসেছেন এখানে? 5:30 আসছি। সকালে আসার পরও তো আমি পড়ছি 200 লোকের পিছে। আসার পরও মানুষ কাউন্টার করছে এখন। কেন হসপিটাল তো 8টা থেকে খুলে? 8টাতে খোলা, ব্যবসার ব্যবস্থা নেই, দালানের ব্যবস্থা নেই, কোনো কিছু কাছে নেই। কয়টায় খুলেছে এই কাউন্টার? এই যে মাত্র করলো কিছুক্ষণ আগে, 2জন না 3জন গেল। মানে এখন হচ্ছে 9:15 বাজে, তাহলে আপনার কথা অনুযায়ী কি 9টার পরে খুলেছে? 9টার পরে খুলছে মনে হয়, 9:10 করছে, 9:10। আর আপনারা আসছেন ভোর 5:30টায়? 5:30। আপনার কাছ থেকে একটু শুনি, আপনি কি আজকে প্রথম এখানে এসেছেন না এর আগেও এসেছিলেন? এর আগে আমি আসছি। এই যে আজকের যে অভিযোগগুলো আপনারা আসছেন 5:30টায়, কাউন্টার খুলেছেন 9:10-এ, আগেও কি একই রকম অবস্থা ছিল? আগে এমনই ছিল, পরিবর্তন হয় নাই। যেটা যদি নিয়ম থাকে 9টা আসার, 9টা আসবে, কিন্তু ওই রোগীরা যেহেতু আগে আসে তাদের জন্য একটা ওই লাইনের একটা ব্যবস্থা থাকে যে উনি 1 নাম্বার, উনি 2, উনি 3, 4, 5, এমন যেন একটা শৃঙ্খলা থাকে। এই শৃঙ্খলা না থাকার কারণে হয় কি, যার মতো সে আইসা ঢুকে যায়, এই জন্য বিশৃঙ্খলা তৈরি হয়, ভোগান্তি অনেকটা বেশি হয়। কাউন্টার সংখ্যা কম। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? মনে করেন যে টিকিট তো 9টা বাজে দেওয়া হয়েছে, তাই না? তো ডাক্তার তো ওই টাইমে তার কক্ষে থাকা দরকার। ডাক্তার আসে 10টা, হ্যাঁ, তার চেয়ে প্রায় 1 ঘন্টা অপেক্ষা থাকতে হইতেছে। আপনি এখন যে সিরিয়ালে আছেন এটা আসলে কি ডাক্তার দেখানোর সিরিয়াল না টিকিট কাটার? এটা হচ্ছে কালেকশন, মানে টাকা জমা দেওয়ার সিরিয়াল। কিসের জন্য টাকা জমা দিবেন? যে টেস্ট দেওয়া হয়েছে, এই টেস্টের জন্য। আচ্ছা, আপনার কি ধারণা যে লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে, টাকা জমা দিয়ে আজকে টেস্টগুলো করা সম্ভব? এটা আল্লাহ ভালো জানে, আমরা জানি না। অভিযোগের আরেকটা জিনিস আছে যে হাসপাতালের যে পরিবেশ, এই পরিবেশ সবচেয়ে নোংরা। আমি এখানে আসছি প্রায় 6:30-এ, হ্যাঁ, আজকে আইয়া মনে করেন যে না আছে বসা জায়গা, না আছে ডিসিপ্লিন, না আছে বাথরুমের যে নোংরা যা পরিবেশ দেখলাম, এটা দেখার মতন না।
প্রায় সকলের মুখে একই অভিযোগ, টিকিট কাটার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সময়মতো ডাক্তার না পাওয়া এবং পরীক্ষা নিরীক্ষার জন্য ফি জমা দিতে ব্যাংক সিরিয়ালও অনেক লম্বা। টাকা জমা দিতে দিতে মানে ডাক্তার দেখানো টাইম শেষ, তারপর রিপোর্ট এরকম 7 দিন 8 দিন ধরে ঘুরতেছি, এখনো পর্যন্ত ডাক্তার এই যে আজকে আচ্ছা, এই যে আপনি 7 দিন 8 দিন ধরে ঘুরতেছেন, আমাকে একটু বলেন, আপনি প্রথম যেদিন এসেছেন সেদিন কয়টা বাজে এসেছিলেন এখানে? সেদিন আসছি হলো 7টা বাজে, আর কাউন্টার খুলেছিল কয়টা বাজে? 9:30টায়। আমি কাউন্টার থেকে টিকিট নিতে পারি নাই, আমি অনলাইনে পরে কেটে এনে পরে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে টাকা জমা দিতে হবে, টাকা জমা দিতে দিতে ডেট শেষ। মানে কয়টা পর্যন্ত বা কয়টা বাজে টাকা জমা দিয়েছিলেন? টাকা জমা দিতে দিতে 1টা বাজছে, 1টার উপরে। আর ডাক্তাররা চলে গেছে কখন? সেদিন টাকা নেয় নাই জমা, পরের দিন এসে আবার টাকা জমা দিতে হয়েছে। এরকম 3 দিন ঘোরার পরে কি আপনি ডাক্তার দেখাতে পেরেছিলেন? আজকে আমি ডাক্তারের এখানে আজকে আমি মানে স্লিপ নিয়ে আজকে আমি জমা দিয়ে আসি। ডাক্তার এখন আসে নাই, 9টায় আসার কথা, এখন বাজে 9:30 বোধ হয়। ডাক্তার এখনো পৌঁছায় নাই। 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি কাগজ লইয়া, 2 ঘন্টা পরে গেছি, আস্তে আস্তে গেছি। যাওয়ার পর কাজকে হইতো না, জানগা কালকে আইন। আজকে কখন আসছেন? আজকে এই যে এখন আসছি। এসে সিরিয়ালে দাঁড়িয়েছেন কি টাকা জমা দেওয়ার জন্য নাকি? টাকা জমা দেওয়ার জন্য। এখন দাঁড়াইছি, গেলে যদি কেউ জানগা তাহলে আবার যাইতে হোক, কি করা? আমরা তো ভুক্তভোগী, আমাকে তো কিছু করার নাই, আমাকে হাত পা বান্ধা। আচ্ছা, কালকে যখন এসেছেন চলে যেতে বলেছিল, তখন ঘড়িতে কয়টা বাজে? তখন পরে 1:30টার মতন বাজে। সিরিয়ালের কারণে ডাক্তার দেখানো এবং যাবতীয় চিকিৎসা সঠিক সময়ে সম্পূর্ণ করা সম্ভব হয় না। টাকা দেওয়া যদি আরেকটা বুথ খুলতো তাহলে মানুষের এত হয়রানি হতো না, তাহলে আবার তাড়াতাড়ি মানুষ টাকা জমা দিয়ে মনে করেন রিপোর্টগুলো দেয়, তাড়াতাড়ি বাইরে চলে যেতে পারত। আমাদের বাড়ি হচ্ছে পিরিজপুর। কালকের আসছি, এই টিকিট কাটতে কাটতে সময় শেষ। টিকিট কাটে গেছি 3 ঘন্টা লাইন ধরে। তারপরে যখন ডোপ টেস্ট করার জন্য আসছি, ডোপ টেস্ট করতে ওখানে গেছি, ওকে বলে যে লোক নেওয়া শেষ, 20 জনের উপরে নেয় না। তা আমি পিরিজপুর থেকে আসছি, কালকের থেকে এখন পর্যন্ত আমি ডোপ টেস্ট করতে পারি নাই। এখন সকাল থেকে 3 ঘন্টা ওয়েট করে তারপরে এখানে সিরিয়াল নেওয়া লাগছে, আবার এই টাকা জমা দেওয়ার জন্য এখন সিরিয়ালে দাঁড়াইছে। এখন পর্যন্ত এই 6:30 বাজে আসছি, এখন পর্যন্ত টাকাই জমা দিতে পারি নাই। আজকেরও ডোপ টেস্ট হবে কি না জানি না, এইটা ভোগান্তিটা যাতে না হয় ড্রাইভারদের, এটা একটু। ডোপ টেস্টের জন্য আপনি এখানে কেন এসেছেন? ডোপ টেস্ট তো আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি সায়েন্সে করে। হসপিটালে দিছে। আপনারটা এখানে পড়েছে? জি, 5টা হসপিটালে দিছে, আমারটা এখানে আসছে। এখানে হচ্ছে স্ক্যামের মতো একটা বিষয় হয়। আমরা যখন টিকিট কেটে ডাক্তার দেখাই, ডাক্তারের রুমের বাহিরে অনেকে যারা স্টাফের কাজ করে, ওনারা কি করে, ডাক্তার রুম থেকে যারা বাইর হয়, যে বড় সিরিয়াল এবং হচ্ছে যে কোনো ইয়েগুলা টেস্টগুলা করাতে যে পরিমাণ সময় লাগে, এইগুলা বুঝিয়ে শুনিয়ে এই ওনাদের পরিচিত বা এই হসপিটালেরই সম্পৃক্ততা থাকে এরকম ডাক্তার 1-2 জনের নাম বলে ওনাদের কাছে প্রাইভেটভাবে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওইখানে অনেকগুলা টেস্ট এবং ওইগুলা খরচ এগুলা অনেক কিছু ওনারা ইয়ে করে নেয়। কিন্তু আমিও এইরকম শিকার হয়েছি। আমরা এখানে টিকিট যতক্ষণ এখানে কাটা হয়, শেষ রোগীটা দেখার আগ পর্যন্ত আমরা কখনোই এখানে আমাদের যে অফিস রুম বা আমাদের ওপিডি আমরা ছেড়ে যাই না। আরেকটা বিষয় হচ্ছে যে রোগীরা এই যে দাঁড়িয়ে থাকা, এটা অনেকে আছে যে অনেকে শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, এই ধৈর্যটা অনেকে রাখতে পারে না। আমরা এখানে যে কয়েকটা আউটডোর রুম আছে, আমরা তো একসাথে সবাইকে দেখতে পারবো না, আমাদেরকে 1 বাই 1 পেশেন্টকে দেখতে হবে। এবং একটি রোগীকে ভালো করে যখন দেখতে হয়, সেটা বহির্বিভাগ পর্যায়ে হোক বা এটা অন্তর্বিভাগেই হোক, ন্যূনতম 8 থেকে 10 মিনিট সময়ের প্রয়োজন হয়। এখন আমাদের বহির্বিভাগে আমাদের প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 রোগী দেখার প্রয়োজন হয়, রোগীর অবস্থা বুঝে। এখন আপনি দেখুন যে যদি 70 জন রোগীকে আমি 10 মিনিট করে সময় দিতে চাই, তো সেক্ষেত্রে আমার 700 মিনিট সময় প্রয়োজন। আসলে এটা প্র্যাকটিক্যাল না। তো সেক্ষেত্রে রোগীদের কিছু অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন সেই অভিযোগগুলো সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং আমরা আমাদের জায়গা থেকে রোগীকে বেস্ট সার্ভিসটা দিতে পারি। টিকিট কাটতে গিয়ে এনআইডি কার্ডের
কপি সঙ্গে না থাকার কারণে অনেকেই টিকিট কাটতে না পেরে ফেরত গিয়েছেন। 1000 টাকা খরচ করে এখানে আইলাম সিএনজি দিয়া, এখন কয় আইডি কার্ড লাগবো? কি কারণে? নাই, আমি ডক্টর দেখাবো। মানে টিকিট কাটতে কি আইডি কার্ড লাগে নাকি অন্য বলতেছে তাই আইডি কার্ড লাগবে। এটা তো আগে বলা হয় না, বা এটা তো ঘোষণা করবো। এই ধরনের ব্যবহার করলে আমরা কেন কি করব? এই যে আমরা গরিব মানুষ, 1000 টাকা আমার খরচ হলো, আবার আমি আসবো, আবার 1000 টাকা আমার গেল জরিমানা, এই 2000 টাকা যে জরিমানা গেল, এটা কে দিবে? আমার রুগী আমার 7 নম্বর বেডে, ওই যে 7 তলায় 15 নম্বর বেডে ভর্তি, কারণ আমি এখন অসুস্থ হয়ে গেছি। আমি তার আইডি কার্ড আনি নাই, এখন আমি ডাক্তার দেখাতে চাই, আমার আইডি কার্ড লাগবে, কিন্তু আমি আইডি কার্ড কীভাবে আনবো? সেজন্য আমি কালকে এসে ফিরে গেছি ডাক্তার দেখে নাই। আপনার রুগী যে এখানে যিনি ভর্তি আছেন, আমাকে একটু বলেন এখানে ভর্তি থেকে খাবার দাবার, ওষুধ, চিকিৎসা কেমন পাচ্ছেন? হ্যাঁ, খাবার যেটা পাচ্ছে আর ওষুধ যেটা আছে সেটা দিচ্ছে, আমরাও বাইরে থেকে কিনে দিচ্ছি। ডাক্তার ঠিকমতো রুগীকে দেখে, ফলো আপ? হ্যাঁ দেখে, ডাক্তার দেখে ঠিকমতো। আচ্ছা, খাবারের মান বা যে ওষুধটা এখান থেকে দিচ্ছে, এটা থেকে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। একটা মানুষের আইডি কার্ডের দরকার ঠিক আছে, কিন্তু এই বিষয়টা তো আগের থেকে তাদেরকে মানে জানতে হবে। তো সেই জানানোর তো সিস্টেমটাও নাই এবং কেউ জানেও না, অনেকে জানে না, না জানার কারণে আসছে। এখন তারা আবার অনেকে আছে যে আইডি কার্ড তার সাথে নাই, হয়তোবা যে কোনোভাবে আইডি কার্ড নাম্বারটা সংগ্রহ করছে, কিন্তু সেটাতেও কাজ হচ্ছে না। ওনারা বলতেছেন না আইডি কার্ড নাম্বার দেওয়া হবে না, আপনাকেও আইডি কার্ড সরাসরি ফটোকপি দেখাইতে হবে। তো এগুলো যদি হয় তাহলে তো মানুষের এটা অত্যন্ত ভোগান্তি। আমরা যেমন জানি না যে এখানে আইডি কার্ড লাগে, ফটোকপি লাগে, মানে আমরা হঠাৎ করে অজান্তে আইছি, আমগো বাসা তো বসু অনেক দূরে, মানে আমগো সম্ভব এখান থেকে যাইয়া ফিরা বড় ডিয়ানা, তা আমরা কি হেলে স্লিপ পাম না? তো বড় লাইন ধরা যদি কাছে যাইয়া ফিরত আহি, তো নিজেকে সমস্যা না, এটাই জানতে চাই। এই নিয়মটা কি করা ঠিক হয়েছে? আমাদের বক্ষব্যাধি রিলেটেড বা টিবি রিলেটেড রুগীরা মেজরিটি দেখা যাচ্ছে যে এখানে রেফার হয়ে আসে গ্রাম থেকে বা শহরের বাহির থেকে, মানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। সেই ক্ষেত্রে হয়তোবা তাদের এই ধারণাটা কম থাকে। তারা হয়তো অনেক শহর থেকে আসলে কেউ 10টা 11টা 12টায় আসতে পারে, হয়তো অনেকে কেউ ধরেন কুড়িগ্রাম থেকে এসেছে, কেউ চিটং থেকে এসেছে, তারা হয়তো নাইট কোচে এসেছে, এসে সকালবেলা এখানে চলে এসে হয়তো বা টিকিটের জন্য, যার ফলে প্রাথমিকভাবে টিকিটের লাইনটা একটু বড় হয়ে যায়। আর এখানে আমাদের যেটা এনআইডি কার্ড, যেহেতু অটোমেশন, এটা এনআইডি কার্ড আমরা যেগুলি আমরা এখন যে কতটা রুগী দেখছি, কতটা রুগী আমাদের আউটডোরে উপস্থিত হচ্ছে, সবগুলি আমরা ডকুমেন্ট রাখছি, যার ফলে আমাদের আউটডোরও কিন্তু আগে যে জায়গায় মানে প্রতি বছরে দেখা 200-400 করে রুগীর সংখ্যা বেড়ে যায়, এখন প্রায় রমজানে হয়তো কিছুটা কম, নাইলে অ্যাভারেজ দেখা যাচ্ছে 800, 1000, 1200, ইভেন 1500 পর্যন্ত আউটডোরে রুগীর সংখ্যা বেড়ে যায়। তো সুতরাং আপনারা মানে আমাদের এই যে স্বল্প লোক বলতে এটা কাভার দেওয়া রিয়েলি হিমশিম খেতে হচ্ছে। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা আউটডোরের চিকিৎসক ও প্রতুল, আউটডোরে এমনি আমাদের স্ট্রাকচারে 2 জন ডক্টর আছে। আমরা কিন্তু যেটা করেছি, আমরা আমাদের ইউনিটের যাদের অ্যাডমিশন থাকে, প্রত্যেক দিন 2টা ইউনিটের অ্যাডমিশন থাকে, অ্যাডমিশন ইউনিটের একজন ডক্টর 8টার সময় ম্যান্ডেটরি, এবং অন্যান্য ইউনিটের ডক্টরকে আমরা ইউনিটের ডক্টররা আউটডোরে সেবা দিয়ে থাকি, যাতে আমরা এই বিরাট লোডটাকে আমরা সামলাতে পারি। বায়ু দূষণের প্রভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ এবং রোগীর সংখ্যা। অধিক রোগীকে উন্নত এবং দ্রুত সেবা প্রদানের প্রয়োজন উন্নত সেবা ব্যবস্থা। সেবা প্রদানে এবং গ্রহণে প্রাপ্তি আর অপ্রাপ্তির মধ্য দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। আমরা বক্ষব্যাধি হাসপাতালে মেডিসিন, সার্জারি 2 বিভাগে সেবা দিয়ে যাচ্ছি। সার্জারির জিনিসটা হলো যে আমাদের ফুসফুসের কিছু সার্জারি আছে, বিশেষ করে লাংস এবং ইসোফেগাস মানে খাদ্যনালী, যেটা দিয়ে খাবার আমাদের পাকস্থলিতে যায়। এটা যেহেতু ফুসফুসের একটা মেডিস্টেনিয়ামের পার্ট, আমরা এই অপারেশনগুলি বক্ষব্যাধি হাসপাতালে করি। টিবির কনসিকুয়েন্সের কিছু অপারেশন হয়, তারপরে লাং ক্যান্সারের অপারেশন হয়,
তারপরে আমাদের সিউপিডি রোগ আছে, এগুলির কিছু অত্যাধুনিক অপারেশন, LBRS, বুল্লেক্টমি, এগুলি এখানে হচ্ছে। বাট আমাদের সার্জারিতে লোক সংখ্যা অপ্রতুল বিদায় সার্জারির দেখা যাচ্ছে যে রোগীরা ভর্তি হওয়ার পরও অপারেশনের ডেট পেতে অনেক বিলম্ব হয়ে যায়। এটা একটা আমাদের পিটফল আছে। আর মেডিসিনে আমরা সারা বাংলাদেশ থেকে কমপ্লিকেটেড রোগীগুলি এবং আনডায়াগনোস, যেগুলি ডায়াগনোসিস হচ্ছে না, ক্রিটিক্যাল রোগী, এগুলি সব আসছে। আমাদের অর্গানোগ্রামে আগে কোনো আইসিইউ ছিল না, আমরা আইসিইউ এখানে করেছি। পাশাপাশি আপনি দেখবেন শুরুতে আমাদের একটা অ্যাজমা বিল্ডিং আছে 10ম তলা বিশিষ্ট, সেটা বক্ষবিধির আওতাধীনে। এটার 5ম তলা পর্যন্ত আগের থেকে চালু ছিল, 6ষ্ঠ থেকে 10ম তলা পর্যন্ত এটা স্ট্রাকচারাল কাজ শেষ হওয়ার পরও অনেক দিন, বিগত 4-5 বছর অব্যবহৃত অবস্থায় এটা পড়ে আছে এবং এর কিছু মানে জিনিসপত্র কিন্তু অলরেডি ক্রয় করা হয়েছে, আসবাবপত্র এগুলি ক্রয় করা ছিল স্বল্প পরিসরে। এবং আমার যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ার দিয়ে 10ম তলায় আমি আইসিইউ মানে একটা পূর্ণাঙ্গ আমরা 40 বেডের আইসিইউ এবং এসডিও চালু করার প্রক্রিয়াধীন আছে। 9ম তলায় আমাদের যে একাডেমিক কার্যক্রম আছে, একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষার হল, সেগুলি হবে। 8ম তলায় আমি 56 বেডের একটা আমি পেইং ওয়ার্ড চালু করতে পেরেছি। তারপরে আমরা যেটা আছে 7ম তলায় ইন্টারভেনশন পালমোনোলজি উইং, যেটা আমাদের বক্ষবিধি রোগ ডায়াগনোসিসের জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে আমাদের ফুসফুসে যখন পানি জমে লাং ক্যান্সারের আগে স্টেজিং দেখার জন্য, লাং ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এবং অন্যান্য আদার্স রোগ ডায়াগনোসিস প্লাস থেরাপিউটিক, আমাদের যখন ফরেন বডি শ্বাসনালীতে আটকিয়ে যায় এগুলি বের করার জন্য এবং ক্যান্সারের বিভিন্ন উপসর্গের সাময়িক চিকিৎসার জন্য আমরা যে ইন্টারভেনশনাল পালমোনোলজি আছে সেই উইংটা আমরা চালুর পথে। এই ক্ষেত্রে আমরা বাজেটও পেয়ে গেছি। আমরা যদি দ্রুততার সাথে কাজ করতে পারি জুনের মধ্যে হয়তোবা আমরা ইন্টারভেনশন পালমোনোলজি পূর্ণদমে চালু করতে পারবো। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে সারা বাংলাদেশ থেকে রোগীরা আসেন সেবা নেওয়ার জন্য। পর্যায়ক্রমে কখনো দেখা যায় প্রায় 1,500 রোগী আউটডোরে টিকিট কাটেন ডাক্তার দেখানোর জন্য এবং আউটডোরে এক একজন ডাক্তারকে কখনো কখনো 70, কখনো সেটি 100-র বেশি সংখ্যা ছাড়িয়ে যায় রোগী দেখার জন্য। রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ সবারই দাবি সেবা কার্যক্রমকে রোগী বান্ধব করার জন্য এবং আরও সম্প্রসারিত করার জন্য যেমন ডাক্তার সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন, সেই সাথে সাথে হাসপাতালের যে অবকাঠামো সেটিকে আরও সম্প্রসারিত করা সময়ের দাবি। দর্শক, আজকের মতো নাগরিক সেবা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।